আজ আমি যেই ঘটনাটা বলবো সেটি চট্টগ্রাম শহরেরই একটি কলোনি কেন্দ্রিক। কলোনিটি মেইন শহর থেকে কিছুটা দূরে এবং কিছুটা দুর্গম। তো সেখানে আমার ছোটবেলায় বেড়ে ওঠা। ঘটনায় বলছি, আমি ক্লাস 4-এ পড়তাম তখনকার। তো কলোনিটি দুর্গম হওয়ার কারণে অনেকেই সেখানে কোয়ার্টার পাওয়া সত্ত্বেও থাকতেন না। তো দেখা যেত যে এমন একটি এরিয়া ছিল ওখানে কলোনির ভিতরে, যেখানে 3টা বিল্ডিং ছিল এবং সম্পূর্ণ ফাঁকা। 3টা বিল্ডিংই সম্পূর্ণ ফাঁকা। আর বিল্ডিং 3টার দূরত্ব ভালোই ছিল, একটা আরেকটি থেকে ভালো দূরত্বে অবস্থিত ছিল। আর ছিল 3টি বাংলো। তো বাংলো 3টিও মানে একদম খালি ছিল, ওখানে কেউ থাকতো না। তো সেরকমই একটা বিল্ডিং এ, যেটি 4তলা ছিল, প্রত্যেকটা বিল্ডিং ই 4তলা ছিল, সেরকম একটা বিল্ডিং এর 2তলা নিয়ে, নিচতলা এবং তার উপরতলা নিয়ে আমাদের একটা কেজি স্কুল ছিল আর কি। তো উপরের ফ্ল্যাট গুলোও খালি ছিল, মানুষজন থাকার উপযোগী ছিল কিন্তু খালি ছিল, থাকতে চাইতো না সেখানে। তো আশেপাশে বিল্ডিং গুলো খালি ছিল, জাস্ট কর্নারে একটা বিল্ডিং এ কিছু গার্ডসরা, তাও তারা মনে হয় একতলা নিয়ে গার্ডসরা ওখানে থাকতো, এবং বাকি বাদ বাকি যেসব এরিয়া ছিল ওসব খালি ছিল, একদমই বাগান ছিল পাশে, সবই খালি ছিল। তো দেখা যেত কি, স্কুল চলাকালীন সময়ে জায়গাটা সড়ক থাকলেও স্কুল যখন শেষ হয়ে যেত তখন পুরো এরিয়াটাই একদম নীরব হয়ে যেত। আর মেইন কলোনি থেকে জায়গাটা একটু কর্নারে হওয়ায় জায়গাটা সবসময় কেন জানি একদম শান্ত হয়ে থাকতো, একদম গুমোট একটা ভাব, নিস্তব্ধ একটা ভাব ছিল। তো একবার কোরবানি ঈদের সময় আমাদের ছোটবেলায় একটা প্রবণতা থাকেই যে গরুর জন্য মালা তৈরি করতে হবে এবং সেই মালাটি ঈদের দিন গরুকে পরাতে হবে। তো সেবার দেখা গেল ঈদের জাস্ট কয়েকদিন আগে আমাদের ছুটি ছিল। তো আমাদের স্কুলের সামনে আবার কিছু ফুলের গাছ ছিল। তো আমি আর আমার বন্ধু মিলে ঠিক করি যে আমরা ওখান থেকে কিছু ফুল চুরি করব এবং সেটা দিয়ে মালা বানাবো। তো যেভাবে সেই কাজ, আমরা গেলাম, গিয়ে স্কুল ছুটির পর আমরা সেদিনই আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। তো আমরা কি করলাম, দুজন মিলে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম যেখানে আমাদেরকে দেখা যাচ্ছিল না। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন গার্ড দরজা বন্ধ করে চলে যাবে এবং আমরা গিয়ে বাগান থেকে ফুল নিয়ে চুরি করতে পারবো। ঠিক সেই সময় আমরা যখন দেখলাম যে দারোয়ান বেরিয়ে গেল, আমরা গিয়ে বাগানে ফুল নিচ্ছি। তো বাগান থেকে পুরো বিল্ডিংটা আবার দেখা যায়। বিল্ডিংটা একটু পাহাড়ি এলাকা ছিল এলাকাটা, তো বিল্ডিংটা একটু নিচু হওয়ার কারণে আর বাগানটা একটু উঁচু হওয়ার কারণে তো বাগানে দাঁড়ালে বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যেত। তো আমরা জানি বিল্ডিংটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু আমরা যখন ফুল কালেক্ট করছিলাম তো হঠাৎ আমার বন্ধু আমাকে ডেকে বললো যে দেখ, মনে হচ্ছে 4তলা থেকে কেউ একজন আমাদের ডাকছে। আমরা 4তলা তাকালাম এবং দেখলাম যে 4তলার বারান্দায় একজন বয়স্ক মহিলা, অসম্ভব রকমের ফর্সা, তার শরীরের চামড়া অসম্ভব রকমের ফর্সা, এবং সে তার গায়ের চামড়াগুলো একদম কুচকানো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার মাথায় একটা চুলও নাই, পুরো মাথাটা একদম সাদা, মানে অসম্ভব ধরনের এলিয়েন টাইপ লাগছিল আমাদের কাছে। আমরা প্রচন্ড ভয় পেয়েছি। মহিলা অনবরত আমাদের হাত দিয়ে ইশারা করে ডাকছে, মুখে কিন্তু কিছু বলছে না, হাত দিয়ে ইশারা করে ডাকছে। আমি ভয় পেয়ে যাই। তো আমার বন্ধু বলে যে আচ্ছা, এখানে কি কেউ আসলো নতুন নাকি আমরা জানি না এরকম কিছু। ওখানে আসার কথা না, আর কলোনি জায়গাটা এরকম যে কেউ একজন নতুন আসলো কিংবা কারো কিছু হলো সেটা সবাই জানতে পারে। তো এখানে আসলে আমাদের জানার কথা যে কেউ আসছে নতুন। তো তারপর আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আমার বন্ধু তখন আমাকে বলে যে চল আমরা উপরে গিয়ে দেখি কেউ আসলো কিনা আর কি জন্য ডাকছে। আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমি বলি না যাবো না এসে, কিন্তু অনেক জোরাজুরির পর আমরা দুজনেই রাজি না, আচ্ছা ঠিক আছে চল গিয়ে দেখি। আমরা 4তলায় উঠলাম, উঠে যা দেখলাম যে ওই বাসার সামনে তালা ঝুলছে দরজায়, ওই বাসার দরজায় তালা ঝুলছে, আর ওখান থেকে কারো আসার কথাই না, কেউ নাই ওখানে। এটা দেখে আমরা ভয়ে আবার দৌড়ে নিচে
চলে আসি। এবং আমাদের মা বাবাকে পরে আমি গিয়ে বাসায় জিজ্ঞেস করি যে ওখানে এরকম অমুক বিল্ডিং এ কেউ এসেছে কিনা নতুন। না, তখন আমার মা বাবা বলে যে না, সেরকম তো কেউ আসেনি, ওই জায়গায় তো কেউ আসে নাই নতুন। এই ঘটনা। তো ব্যাপারটা আমরা আর ওভাবে কাউকে বলি না, আর ছোট ছিলাম দেখে ব্যাপারটা আসলে কেউ বিশ্বাসও করতে চাইতো না। তো এভাবেই চলছিল। তো আমি এক পর্যায়ে ওই কলোনি ছেড়ে চলে আসি এবং মোটামুটি ওখানকার আর ব্যাপারগুলো কিন্তু আমার মনে থাকে যে ওখানে ওরকম ঘটেছিল এক সময়। যাই হোক, তো একবার আমি আবার আমার সেই বন্ধুর সাথে, কলোনির বন্ধুর সাথে একবার দেখা হয়েছিল। তো আমি কথা প্রসঙ্গে এই ভৌতিক ঘটনাটা বা যাই হোক, যেটাই আনএক্সপ্লেইনড একটা ঘটনা, তো সেই ঘটনাটার উল্লেখ হয় কথাবার্তার মাঝখানে। তো সে আমাকে বলল যে হ্যাঁ, ওখানে তো আরেকটা ভৌতিক ঘটনা ঘটেছে। আমি বললাম কি? হলো যে আমরা যে 3টা বিল্ডিং এর কথা বললাম, যে 3টা বিল্ডিং এর মাঝখানের বিল্ডিংটা আমাদের স্কুল ছিল। তার আশেপাশে আরো 3-4টা বাংলো ছিল যেগুলো সম্পূর্ণ খালি ছিল। তো বাংলোগুলো অনেক বড় এরিয়া, যেমন গ্যারেজ ছিল তার আশেপাশে, আবার বাগান ছিল। তো বড় একটা এরিয়া, পিছনে পুকুর টুকুরও ছিল। তো বড় এরিয়া নিয়ে বাংলোগুলো ছিল, একটা থেকে ভালো দূরত্ব ছিল। তো সেই বাংলোতে ওর মধ্যে একটা বাংলো ছিল, সেটা আবার কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে সম্ভবত ভেঙে গিয়েছিল। কেউ থাকতো না সেখানে, থাকার উপযোগীও ছিল না। কিন্তু সম্প্রতি অনেক নিয়োগ হয়, অনেক মানুষ কলোনিতে আসে এবং কলোনির পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়। তার কারণে ওই এরিয়াগুলোতে এখন মানুষ থাকা শুরু করেছে। তো সেই বাড়িটাকে নতুন করে ঠিক করে, মানে বাংলোটাকে ঠিক করে এখন ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো যখন একটা ফ্যামিলি ওখানে থাকতে আসে, তার আগে বাংলোটাকে ঠিক করার সময় ওখান থেকে প্রায় 93টার মতো নাকি সাপ বেরিয়ে আসে বাংলোটা থেকে। যখন পরিষ্কার করা হয় বাংলোটা, তখন ওখানে 93টার মতো সাপ পাওয়া যায়, যেটা পরে নাকি ভিডিও করে রাখা হয়েছিল। এত সাপ, খুব আশ্চর্যজনক একটা ঘটনা ছিল। তো যাই হোক, ওটা পরিষ্কার করে ওখানে থাকার ব্যবস্থা করা হয়। তো একটা ফ্যামিলি আসে। তো ওরা যেদিন প্রথম ওঠে সেদিন থেকেই নাকি ওদের প্রতি রাতে দরজায় নক করা হয়, মেইন গেটে এখানে নক করে, অনেক জোরে নক করে। এবং বাংলোগুলো 2তলা ছিল। তো ভদ্রলোক 2তলা থেকে নেমে এসে দরজা খুলতেন, কিন্তু কাউকে পেতেন না। তো এরকম কন্টিনিউয়াসলি প্রথম দিন, দ্বিতীয় দিন এভাবে চলতেই থাকে। তো উনি কি করে ভাবলেন যে কারো আশেপাশের কেউ হয়তো দুষ্টামি করছে, বা কেউ হয়তো এরকম করছে, ওনার সাথে প্র্যাঙ্ক করছে বা কোনো কিছু। তো উনি একজন গার্ড নিয়ে এসে ওখানে দাঁড় করে রাখেন দরজার সামনে। তো পরের দিন যেদিন উনি দাঁড় করে রাখেন, সেদিনও ওনার এমন ভাবে দরজায় নক হচ্ছে মেইন গেটে। তো উনি ভাবেন যে দারোয়ান তো সামনে আছে, তাহলে কে নক করছে। তো উনি দরজা খুলেন এবং দারোয়ানকে বলে, এই তুমি নক করছো কিনা? দারোয়ান বলে যে স্যার, আমি শুনছি ভিতর থেকে কেউ নক করছে। আর যিনি ভদ্রলোক বাসার ভিতরে ছিলেন, তিনি শুনছেন বাইরে থেকে কেউ নক করছে। তো ব্যাপারটা যখন দেখলেন যে ভৌতিক পর্যায়ে চলে গেল, তখন তিনি স্থানীয় মসজিদের হুজুরের সাথে কথা বললেন। তো উনি পরে বললেন যে বাসায় মিলাদ করতে, এবং উনি আসলেন বাসায়, এসে বললেন যে অনেকদিন বাসাটা খালি ছিল এবং এমন অবস্থায় ছিল যে ওটা ব্যবহারের উপযোগী ছিল না। তো আপনি যখন বাসায় উঠলেন, তো বাসায় মিলাদ তো করার নেই। তো উনি এসে মিলাদ করা দিয়ে গেলেন। তারপরে 2-1 দিন ভালো ছিল, কিন্তু তারপরে আবার ঘটনা এরকম ঘটতো যে এবার বাসার ভিতরে জিনিসপত্র এদিক সেদিক হয়ে যেত। যেমন রান্নাঘরের কোনো জিনিস বেডরুমে পাওয়া যাচ্ছে, বা ধরেন টিভি রিমোটটা দেখা যাচ্ছে যে বাথরুমে যাচ্ছে বা কিচেনে থাকছে। এরকম আনইউজুয়াল জায়গায় সব জিনিস চলে যাচ্ছে। তো এইসব ঘটনার পর তিনি আবার আরেকজন হুজুরের শরণাপন্ন হলেন এবং সেখানে তিনি এসে ঘর বন্ধ করে দিলেন এবং বাসার চারদিকে 4টি তাবিজ মাটিতে পুঁতে দিলেন। তো এরপর নাকি সমস্যা আর হয়নি, যতটুকু আমি আমার বন্ধুর কাছ থেকে শুনলাম। তো আসল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে সবাইকে শোনাবেন। আসসালামু আলাইকুম।
হ্যালো এভরিওয়ান, আমি তৌফিক, সাউথ কোরিয়া থেকে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার ছোট বোনের নিজে এক্সপিরিয়েন্স করা ঘটনা। আমার ছোট বোনের নাম জুই। ও একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখা করছে এবং যে ঘটনাটা ঘটে সেটা ওর হোস্টেলে ঘটে যাওয়া ঘটনা, যেটা ঘটে গত মাসের ফার্স্ট উইকে। তো ও যে হোস্টেলে থাকে সেই হোস্টেলটা 5 তলা বিশিষ্ট একটা হোস্টেল এবং ওই হোস্টেলের সেকেন্ড ফ্লোরে ও থাকে, যেটা কিনা এর আগে ওই মেডিকেল কলেজের ক্যাম্পাস ছিল এবং ওই সেকেন্ড ফ্লোরে একটা রুম অপারেশন থিয়েটার হিসেবে ইউজ করা হতো, যেটা পরবর্তীতে ক্যাম্পাস শিফট করার পর ওই অপারেশন থিয়েটারটা ক্লোজ করে দেওয়া হয় এবং ওই বিল্ডিংটা হোস্টেল হিসেবে দেওয়া হয় মেয়েদের থাকার জন্য। তো আমার ছোট বোন জুই ও যে রুমটাতে থাকতো ঠিক তার পাশের রুমটাই ওই ওটি ছিল, ওই অপারেশন থিয়েটারটা ছিল। তো ওটা এখনো ওইভাবেই তালাবদ্ধ অবস্থায় আছে। তো ঘটনার দিন, যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে, তো আমার ছোট বোন ওর রুমে স্টাডি করছিল কি ও সম্ভবত ব্রাউজিং করতেছিল, যাই হোক কোনো কাজে ব্যস্ত ছিল এবং ওর রুমমেট ওর কাপড় শুকাতে দিছিল। ওদের রুম থেকে বের হয়ে করিডোরের গ্রিলের সাথে তার ঝুলিয়ে ওরা মেয়েরা কাপড় শুকাতে দেয়, তো ওই তারে কাপড় শুকাতে দিছিল। তো ও যায় ঠিক মাগরিবের আগ মুহূর্তে যায় কাপড় তুলতে। তো কাপড় তুলতে যায়, যখন যায় তখন ওর চুলগুলা খোলা ছিল। ও এটা নিয়ে ভাবে নাই যে চুল খোলা চুলে বাইরে গেলে কোনো সমস্যা হয়। আমরা যেটা জানি যে সন্ধ্যার সময় খোলা চুলে বাইরে যেতে হয় না। তো এইসব বিষয় ওর মাথায় ছিল না, আর এগুলা বিশ্বাসও কেউ করে কেউ করে না। তো এই ব্যাপারটা সেভাবে আমলে নেয় নাই। তো ওই করিডোরে যে ওদের পাশেই যে অপারেশন থিয়েটারটা ছিল ওটা তো ক্লোজ, অলরেডি ক্লোজ, এবং ওই অপারেশন থিয়েটার ঠিক অপোজিটে বারান্দায় যে গ্রিলের সাথে অনেকগুলা ফুলের গাছ আছে, ফুলের টবে ফুলের গাছ আছে। তো ও যখন কাপড় তুলতে যাওয়ার পর কিছুক্ষণ পর একটা আত্মচিৎকার শুনতে পায় আমার ছোট বোন। শোনার পর ও জিনিসটা ওইভাবে নেয় না যে এরকম হতেই পারে, হোস্টেলে অনেক মেয়েরা চিৎকার চেঁচামেচি করে, তো ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে যে না এটা কোনো ব্যাপার না। তো তারপরে কিছুক্ষণ পর, কিছু সময় যাওয়ার পর ও গুঙ্গানির শব্দ শুনতে পায়। তখন ওর মনে হয় যে কিছু একটা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে। কারণ এই হোস্টেলকে ঘিরে অনেক প্যারানরমাল কিছু ঘটনা আছে, ছোটখাটো ঘটনা আছে, এর আগেও ঘটছে এবং ঘটে থাকে, এখনো ঘটছে। তো ওর সন্দেহ হয় এবং ও উঠে যেয়ে দেখে যে আসলে কি হয়েছে ব্যাপারটা। এবং ওই হোস্টেলে যেসব ভৌতিক ঘটনা ঘটে সেটা ওই সেকেন্ড ফ্লোরকেই কেন্দ্র করে পুরো বিল্ডিং এই হয়। তো ও যে দেখে, যখন রুম থেকে বের হয়ে দেখে যে ওর বান্ধবীটা গ্রিলের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং যেটা দেখে ভালোভাবে, যেটা দেখার পর ওর মানে সেটা নিতে পারে না এবং সহ্য করতে পারে না। দেখার পর ফ্রেন্ড হয়ে যাবে এরকম অবস্থা, জ্ঞান হারিয়ে ফেলবে এরকম অবস্থা। ও যেটা দেখে যে ওর বান্ধবী গ্রিলের সাথে পিঠায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেটা এমন মনে হচ্ছে যে একটা মামি একটা লাশ কাপড় জড়িয়ে ভালো শক্ত করে কাপড় দিয়ে পেঁচিয়ে দাঁড় করিয়ে রাখছে এবং ওর মাথার চুলগুলা ওর মুখের সাথে পেঁচিয়ে মুখের ভিতর থেকে নিয়ে গ্রিলের সাথে পেঁচানো এবং খুব শক্ত করে পেঁচানো। আর আরেকটা জিনিস লক্ষ্য করার ছিল যে ওর হাত দুটো বুকের সাথে বাঁধা ছিল এবং ওর গায়ের ওড়নাটা ওর পুরা বডিটা খুব শক্ত করে বাঁধা এবং এমন ভাবে বাঁধা যে মনে হচ্ছে কোনো মামি কফিন থেকে বের করে নিয়ে এসে সোজা গ্রিলের সাথে দাঁড়। প্রিয় লিসেনার, স্বাগতম বুত্তাফাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। করে রাখছে এবং বেঁধে রাখছে, মুভ করার কোনো ওয়ে নাই, চাইলেও মুভ করতে পারবে না। তো ও যেটা দেখে যে ওর বান্ধবীটা ঠিক এই অবস্থাতেই আছে এবং ওর বান্ধবীর চোখ দুটা উপরের দিকে ওঠানো, কালো অংশটা দেখা যাচ্ছে না, সাদা অংশটা বের হয়ে আছে এবং গোঙাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর ও রীতিমতো ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখন ওর আশপাশের রুমের আপুরা আসে, তখন ওরা কাছে যেয়ে যখন ওর গায়ে হাত দেয় তখন ওর গায়ের যে ওড়নার বাঁধন, ওর চুলের বাঁধন, চুল যে ওর মুখ জড়িয়ে ছিল গ্রিলের সাথে বাঁধা ছিল, এটা আস্তে আস্তে আপনা ছেড়ে দেয় এবং ওর বান্ধবী ওখানে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়। তো যখন পড়ে যায়
তখন ওরা ওকে ধরাধরি করে রুমে নিয়ে আসে। তো এখানে একটা দেখার বিষয় ছিল যে ওই মুহূর্তে দেখে যে ওর বান্ধবীরা যখন পড়ে যায় ফ্লোরে, তখন একটা গোবরে পোকা ওর পায়ের উপর থেকে নেমে ফ্লোর থেকে নেমে চলে যায়, বেশ বড় সড়ো গোবরে পোকা। তো ওই জিনিসটা ওরা ওইভাবে দেখে না। তো ওরা যখন রুমে নিয়ে আসে, ওর মুখে যখন চোখে মুখে পানি ছিটিয়ে যখন ওরে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, তখন ওরে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল ওখানে, তোমার এই অবস্থা কেন? তখন ও বলে যে আমি যখন কাপড় নিয়ে ফিরে আসবো তখন একটা ঠান্ডা শীতল অনুভূতি হচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল খুব ওই আশপাশের এলাকাটা অনেক বেশি ঠান্ডা, যদিও গত মাসে অনেক বেশি, আমরা জানি জুন জুলাইয়ের দিকে অনেক বেশি গরম পড়ে, কিন্তু ওই জায়গাটা ছিল অনেক ঠান্ডা। তো আমার মনে হয়েছিল যে ও যেটা বলে যে আমার মনে হয়েছিল যে হয়তো সন্ধ্যার দিকে বাতাস হচ্ছে, হয়তো এই কারণে ঠান্ডা লাগছে। তো যখন কাপড় নিয়ে ফেরত আসবে রুমের দিকে, তখন ঠিক ডান দিকে যে ফুলের টবটা ছিল, ওই টবের ওখানে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে দেখতে পারে যে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যে সে ফুল গাছের থেকে পাতা ছিঁড়ছে বা এরকম কিছু করছে। তো ঠিক এই সময় মেয়েদের হোস্টেলে এরকম একটা বাচ্চা ছেলে দেখে আমি ওই ছেলেটাকে ডাক দেই যে এই ছেলে তুমি এখানে কি করছো, তোমার নাম কি, তুমি কার কাছে আসছো? তো কোনো অ্যান্সার করে না। তো বেশ কয়েকবার ডাকার পরও যখন অ্যান্সার করে না, তখন আবার যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন ডাক দেয়, তখন ছেলেটা জাস্ট মাথাটা ঘোরায়, বডি করে না, মাথাটা জাস্ট ঘোরে, মুভ করার পর ও যেটা দেখে যে ছেলেটার চোখ দুটার ভেতরে কোনো সাদা অংশ নাই, পুরো চোখটাই কালো এবং মুখটা রক্ত শূন্য, ফ্যাকাশে, জাস্ট মুখের পাটটাই, আর বাদ বাকি অংশটুকু স্বাভাবিক ছিল। তো ছেলেটা এভাবে তাকানোর পর কিছুক্ষণ তাকানোর পর 2-3 সেকেন্ড পর ছেলেটা একটা বিচ্ছিরি রকম হাসি দেয়, দেওয়ার পর হাতটা বাড়িয়ে বলে যে আয়। এটা শোনার পরেই আমি আর কিছু বলতে পারি না। তারপরে আমি আর এই রুমে তোমাদের কাছে। তো এই ছিল মূল ঘটনা। তো আমি এই ঘটনাটা আমার ছোট বোনের মুখ থেকে শুনি, এবং শোনার পর আমার কেন জানি মনে হয়েছে যে যেটা ওই যে ওর বান্ধবীকে যে এভাবে পেঁচিয়ে রাখছিল, তো আমরা জানি যে ইজিপ্টের মামিদেরও যখন মামি করা হতো তখনও কিন্তু এভাবে পেঁচানো থাকতো। তো এইরকম ঘটনা ঘটছে, এর আগেও ঘটছে কম বেশি। ওই মেডিকেল কলেজে যারা শুনছেন তারা নিশ্চয়ই জানছেন যে এই ঘটনা কবে ঘটছে, কিভাবে ঘটছে, কোত্থেকে ঘটছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমাদের আরো একজন নতুন অতিথি এখানে আছেন, তার সাথে তার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, আমি সুলাইমান, আমি এসেছি টাঙ্গাইল মধুপুর থেকে। স্পেশালি রেডিও ফুর্তি আর রাসেল ভাইকে ধন্যবাদ আপনাদের ঘটনা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার হুজুরের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। এটি আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল। আমি তার মতো করেই বলছি যাতে বুঝতে সহজ হয়। তখন আমার বয়স 12 কি 13 বছর। আমি মধুপুরের একটা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। তো একদিন মাদ্রাসা ছুটি থাকায় আমরা ময়মনসিংহ শহর ঘুরে দেখার জন্য যাই। সেখানে যাওয়ার পর আমরা সারাদিন ঘুরে ঘুরে শহরটার বিভিন্ন জায়গা দেখি। দেখতে দেখতে কখন যে রাত্রি বেশি হয়ে গেছে বুঝতে পারিনি। আমরা যখন স্টেশনে আসলাম বাসায় ফেরার জন্য, কিন্তু সেখানে আমরা কোনো বাস দেখতে পেলাম না। আমরা বোকার মতো দাঁড়িয়ে রইলাম। একজন সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখে আমাদের কাছে এগিয়ে আসলো এবং আমাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় যাবেন? আমরা বললাম আমরা মধুপুর যাব। সে বলল যে মধুপুর যাওয়ার জন্য যে সর্বশেষ বাসটি থাকে সেটি ছেড়ে চলে গেছে। তো আমরা তো অসহায় মনে করতে থাকলাম নিজেদেরকে, কারণ আমাদের এখানে পরিচিত কোনো জায়গা নেই যেখানে আমরা থাকতে পারি। আমরা সেই সিকিউরিটি গার্ডের কাছে আমাদের বিপদের কথা বললাম। সে বলল যে ঠিক আছে, তোমরা আমাদের সাথে চলো, তোমরা আমার সাথে চলো, দেখি আমি তোমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা। যাই হোক, আমরা তার সাথে সাথে চলতে লাগলাম। সে আমাদেরকে একটা রুমের সামনে নিয়ে গেল, যে রুমটার আশেপাশে কোনো বাসা ছিল না, না ছিল অন্য কোনো রুম, আর তার চারদিকে জঙ্গল ঘেরা ছিল, আর রুমের দরজায় একটা বড় তালা লাগানো ছিল, আর ওই রুমের ওয়ালগুলোতে শেওলা ধরেছিল। আমরা বুঝতে পারলাম যেটা পুরাতন একটা ঘর। ওই সিকিউরিটি গার্ড তার কাছে থাকা একটা চাবি দিয়ে ওই তালাটা খুললো। খোলার পর ভেতর থেকে হালকা গরম একটা বাতাস বের হয়ে আসলো, আর সেই বাতাসের সাথে হালকা একটা বিশ্রী গন্ধও ছিল।
আমরা কিছু বলার আগেই ওই সিকিউরিটি গার্ড আমাদেরকে বলল যে সমস্যা নেই, অনেকদিন যাবত রুমটা বন্ধ ছিল তাই এরকম, আর তাছাড়া তোমাদের থাকার মতো অন্য কোনো জায়গা নেই। আমরাও চিন্তা করলাম তাই তো, আমরা কোনো রকমে রাতটা কাটাতে পারলেই হলো। আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। ওই সিকিউরিটি গার্ডের টর্চের আলোয় দেখলাম ভিতরটা আরো নোংরা, মেঝেটা এলোমেলো ভাবে ফেটে গেছে, আর সেই ফাটা জায়গায় আপনার ছোট ছোট লতা পাতা গজিয়েছে। যাই হোক, সে আমাদেরকে বলল যে তোমরা থাকো, আমি বাইরে তালা লক করে দিয়ে চলে যাচ্ছি, সকালে আমি এসে খুলে দেব। আমরা কিছুই বললাম না, আমরা শুধু ভাবতেছিলাম যে কোনো রকমের রাতটা কাটাতে পারলেই হলো। তো উনি চলে গেল, আমরা সেখানে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বললাম, তারপর আমরা ঘুমানোর প্রস্তুতি নিলাম আর কি। আমরা একে অন্যের গা ঘেঁষে ঘেঁষে শুয়ে পড়লাম। আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আমরা ক্লান্ত ছিলাম কারণ আমরা রাত্রে কিছু খাইনি। আমরা ঘুমানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমরা রুমের একটা সাইডে একটা ভয়েস শুনতে পাই। যে ভয়েসটা কোনো কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ সেটা কোন ভাষা বা কি ভাষা আমরা সেটা কিছুই বুঝতে পারছিলাম না। কোনো ধরনের কিছু বোঝা যায় না, খালি আওয়াজটা পাওয়া যায়। হ্যাঁ, শুধু ভয়েসটা শোনা যাচ্ছে। ভয়েসটা এরকম যে সে কাউকে কিছু কমান্ড করছে। আর ঠিক তখনই রুমের আরেকটা পাশে আমরা আরেকটা ভয়েস শুনতে পাই, যেটা ওই একই ভাষায় কথা বলছে, এবং সে এমন ভাবে বলছে যেন ওই কমান্ডে সে সাড়া দিচ্ছে। এবং সাথে সাথে ওখান থেকে আমরা একটা পায়ের আওয়াজ শুনতে পাই, আর পায়ের আওয়াজটা আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে। আমরা ভয় পেয়ে উঠে বসে একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকি। তো আমরা কিছুক্ষণ পর দেখলাম ওই শব্দটা আমাদের চতুর্পাশে এলোমেলো ভাবে ঘুরছে। তো এভাবে কিছুক্ষণ থাকার পর আমরা আর চুপ করে থাকতে পারিনি, আমরা ভয়ে চিৎকার করে উঠলাম সবাই। কিন্তু চিৎকারে ওই ভয়েস এবং পায়ের যে আওয়াজ সেটা থেমে গেল, ঠিক আছে, কিন্তু আমাদের চিৎকারে কেউ সাড়া দিল না, কেউ আসলো না। আমরা বুঝতে পারলাম আমাদের চিৎকার কারো কাছে পৌঁছায়নি, কারণ আশেপাশে কোনো বাসা ছিল না, কোনো রুমও ছিল না। আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ এ নিয়ে আলোচনা করলাম, করার পর আমরা আবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। যখন আবার ঘুমাবো, ঠিক তখন আবারও সেই ভয়েসের শব্দ আমরা শুনতে পাই, তবে এবার একটি ভয়েস নয়, এরকম অনেকগুলো ভয়েস রুমের মধ্যে এলোমেলো ভাবে সেই না বোঝা ভাষায় কথা বলছে। তো আমরা ভয় পেয়ে আমরা বুঝলাম যে চিৎকার করে কোনো লাভ নেই। আমরা যেহেতু মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম উচ্চ স্বরে। তো আমরা যখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছি, 10-12 জন পোলাপান উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করার পরও আমরা সেই এলোমেলো ভয়েস গুলো শুনতেছিলাম। তখন আমরা উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেই থাকলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওই ভয়েস গুলো মিলিয়ে গেল। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে বাকি রাতটা আমরা কোরআন তেলাওয়াত করে করে কাটিয়ে দেব। যাই হোক, আমরা কোরআন তেলাওয়াত করতে থাকলাম একাধারে। অনেক এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমরা ক্লান্ত হয়ে পড়লাম, আর আমাদের চোখগুলো যন্ত্রণা করতেছিল কারণ আমরা ঘুমাইনি, আর আমাদের গা ঘেমে জামাগুলো গায়ের সাথে লেগে গিয়েছিল। তো এই অবস্থায় আমরা শুধু ভাবতেছিলাম যে কখন সকাল হবে, কখন আজান দিবে। তো কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেলাম ফজরের আজান। বাইরে হালকা হালকা আলো ফুটতে থাকলো। আমরা দেখলাম ওই রুমের একটা জানালা আছে, ছোট্ট একটা জানালা আছে এক সাইডে, যেটা আমরা অন্ধকারে দেখিনি। সেখান দিয়ে হালকা একটু আলো আসতেছে। আমরা দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়াই। সেখানে দাঁড়িয়ে দেখি যে বাহিরে একটা সরু রাস্তা চলে গেছে, আর ওই রাস্তা ধরে কিছুক্ষণ পর একটা লোক আসলো, যার হাতে একটা বদনা ছিল। আমরা তাকে দেখে চিৎকার করে তার কাছে সাহায্য চাই। সে আমাদের কাছে আসে, এসে বলে যে তোমরা কে। প্রথমে সে আমাদের কাছে আসতে ভয় পেল, তারপর সে আমাদের কাছে আসলো এবং বললো যে তোমরা কে। আমরা বললাম আমরা মধুপুর থাকি, আমাদেরকে একজন সিকিউরিটি গার্ড এখানে আটকে রেখে গেছে আর কি। তখন ওই লোকটা তার হাতের বদনাটা সজোরে মাটিতে ফেলে দিল এবং বললো যে ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। কিছুক্ষণ পরেই আমরা বাইরে অনেকগুলো লোকের কথাবার্তা শুনতে পেলাম। রুমের দরজায় ঘট ঘট একটা শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম যে রুমের তালা খোলা হচ্ছে। আমরা দৌড়ে দরজার কাছে যাই। দরজা খোলার সাথে সাথে আমরা হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখলাম সেন্টু গেঞ্জি পরা একটা লোক, সে আমাদেরকে বারবার শুধু বলতেছিল যে আমরা ঠিক আছি কিনা। আমরা বললাম যে আমরা ভয় পেয়েছি। দেখলাম যে সিকিউরিটি গার্ডের আরো কিছু সদস্য সেখানে আছে, এবং যে আমাদেরকে আটকে রেখে গিয়েছিল সেও সেখানে আছে। ওই সেন্টু গেঞ্জি পরা লোকটা এবং অন্যান্য যে সিকিউরিটি গার্ডের সদস্য ছিল, তারা তাকে ধমকাচ্ছিল
যাই হোক, আমাদেরকে সিকিউরিটি গার্ডের হেড অফিসে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে সেন্টু গেঞ্জি পরা লোকটি তাদের হেড অফিসার আর কি। যাই হোক, আমরা তার কাছে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের সাথে রাত্রে কি ঘটেছে। আমরা বললাম। তারপর আমরা জানতে চাইলাম যে ওই ঘরটাতে কি সমস্যা। তারপর তিনি বলল যে ওই ঘরটাতে আগে লাশ রাখা হতো, ওটাতে লাশ রাখার ঘর ওটা, কিন্তু অনেকদিন যাবত ওটাতে লাশ রাখা হয় না, বন্ধ ছিল। এবং সেই লাশ রাখা ঘরে আপনারা কাটিয়েছেন পুরোটা রাত। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম উর্মি এবং আমি নিউ ইয়র্কে থাকি। আমি ক্লাস 8-এ পড়ি। আমার এই স্টোরি স্টার্ট হয় যখন আমি মেবি এজ 7 ছিল। তখন আমি ক্লাস 2-তে পড়তাম। তখন আমার ফাইনাল এক্সাম ছিল। তারপর এক্সাম শেষ হওয়ার পর 1 month হলিডে ছিল। আমি তখন বাংলাদেশে ছিলাম। আমি হলিডে থাকার কারণে আমি আমার নানুর সাথে ঢাকায় বেড়াতে যাই। সেখানে আমার নানু একজন আত্মীয় বাসায় আমি, আমার নানু এবং আমার আঙ্কেল 1 উইকের জন্য ছিলাম। সেখানে আর কি ছিলাম আমরা। সেই দিন রাতে আমি যখন বেডে ঘুমাতে যাই, তার 30 মিনিট পর আমি ঘুমিয়েছিলাম। আসলে আমি জানি না, ঠিক বলতে পারবো না সেটা কি আমি ঘুমিয়েছিলাম না আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু তখন মানে আমার কেমন যেন একটা ফিল হয়েছিল। তখন আমি উঠে বসে পড়লাম। তখন আমার একটা কেমন একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, কে যেন আসতেছিল। অনেক জোরে আওয়াজটা ছিল, অনেক শব্দ হচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বসে পড়ি। তারপর আমি দেখলাম যে একজন লোক, সে পুরুষ না মহিলা সেটা দেখা যায়নি, কারণ পুরো শরীরটা একটা বড় চাদর দিয়ে ঢাকা ছিল। শুধু দেখা গেছে যে হাতে একটা লম্বা ব্যারল এক্স ছিল। লোকটা কিন্তু লোকটা অনেক লম্বা ছিল, প্রায় 9 to 10 ফিট লম্বা হবে। তার হাইট দেখে আমি ভয় পেয়ে যাই আর সেন্সলেস হয়ে পড়ি। তার পরের দিন আমি যখন ঘুম ভাঙি তখন দেখি তখন সবকিছু নর্মাল ছিল। আমি উঠে আমার রুম থেকে বের হয়ে আমি প্রথমে বাথরুমে যাই, ওখান থেকে ফ্রেশ হয়ে তারপর কিচেনে যাই। তখন আমার 2জন আন্টি ছিল ওখানে। একজন ব্রেকফাস্ট তৈরি করতেছে আর অন্যজন আমার দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে থাকায় আমি ওনার দিকে তাকিয়ে তারপর আমি বসে পড়ি চেয়ারে। তারপর আমার একজন নানু ভাই এসে বলে যে কেমন আছি, কিভাবে ফিল করতেছি। আমি বললাম হ্যাঁ আমি তো ভালো আছি। কেন, কি হয়েছে? সে বললো যে গত রাত্রে তুমি অনেক কান্নাকাটি করেছো। আমি বললাম তাই নাকি? সে বললো হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে অনেক চিৎকার করছো, আমরা ভয় পেয়ে গেছিলাম, অনেক কাঁদছিলে, তোমাকে জাগাতে পারি নাই, তুমি ঘুমের মধ্যে কাঁদছিলে। আমি বললাম কি বলেন? সে বলে হ্যাঁ, তারপর তোমার হাতে আমি আঙ্গুলে অনেক জোরে টিপ দেই, তারপর তোমার কান্নাটা বন্ধ হয়। তারপর আমি কিছু বলি না আমি জানি না উনি কি বলতেছেন। আমার কাছে লাগছিল যে উনি হয়তো আমার সঙ্গে ঢং করতেছেন সামথিং লাইক দ্যাট, বাট আমি বলি আমি এতটা করি না। এই পরের রাত্রে এরকম আমাকে আমার প্রবলেম শুরু হয়। আমি হলওয়ে, ওনাদের একটা হলওয়ে ছিল, ওখানে হাঁটার সময় আমার হঠাৎ করে এরকম কি যেন মনে হয় যে আমি কি আসতেছে, ও কালকে রাত্রে স্বপ্ন কি বাস্তব সেটা জানি না, কিন্তু সেটা আমার মনে হইতেছে শুধু। তো আমি আমার নানু ভাইকে গিয়ে বললাম যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি আমার বাড়ি চলে যাব। তারপরের দিন আমরা বাড়ি চলে যাই। ওখানে আমি আমার নানুর ঘরে থাকি। তখন আমার নানু তখন আমেরিকা থেকে দেশে যায়, তাই অনেক লোক এসেছিল, আত্মীয় স্বজন ওনাকে দেখতে আসে। আমার আঙ্কেলের ফ্রেন্ডস ওনারা ক্যারাম খেলে হলের মধ্যে, অনেক লোক ছিল ঘরে। কিন্তু একটা জিনিস যে আমি যখন ঘরে হাঁটাহাঁটি করছিলাম আমার কিছু ভালো লাগতেছিল না, সিক ফিল করছিলাম। তখন আমি যখন লোকেদের মেহমানদের মুখ দিয়ে তাকাই, তখন আমি দেখতে পারি যে ওরা হাসতেছে, ওরা কথা বলতেছে, কিন্তু ওদের কথা বলা আওয়াজটা আমি শুনতে পাই না। আমার মনে হয়েছিল যে আমি ডেফ হয়ে গেছি। তারপর আমি বাইরে চলে যাই, ওখানে আমার মামারা ওরাও হাসতেছে, এনজয় করতেছে। আমি ওনাদের কথা শুনতে পারতেছি না। হঠাৎ আমি একটা সুপারি গাছ ছিল ওটার দিকে তাকালাম। তখন দেখি যে একটা সুপারি গাছটা একটা কুকুর ছিল ওখানে।
মানে একটা কুকুরের উপরে সুপারি গাছটা একদম উপরে। সেটা দেখে আমি ভয় পেয়ে ওখান থেকে আমি অন্যদিকে তাকালাম। যেদিকে তাকিয়েছি ওখানে একটা ঘর ছিল, মানে ঘরটা কঙ্কালে একটা মাথার মতো দেখতে। আমি ভয় পেয়ে আমি ঘরের ভিতরে চলে যাই। সেখানে গিয়ে আমি কাঁদতে শুরু করি। আমার মানে অনেক ভয় পেয়েছিলাম। আমার কান্না দেখে আমি আমার বেডরুমে গিয়ে কাঁদি। আমার কান্না শুনে আমার নানু ভাই আসে, যে আমার আরেকজন নানু ভাই, উনি আসেন। উনি এসে বলেন কি হয়েছে। উনি মানে এক ধরনের হুজুর চাইতেছিলেন। উনি বললেন যে কি হয়েছে। আমি ওনাকে বললাম যে আমার এরকম প্রবলেম হইতেছে। তারপর উনি বললেন যে এরকম প্রবলেম হইতেছে শুনে উনি আমাকে ফু দিলেন, দিয়ে বললেন যে কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, এরকম আর কিছু হবে না। আমি ওনাকে আরো বলি যে আমি রাতে স্বপ্ন দেখি, সেটা মানে আমাকে অনেক আমার অনেক প্রবলেম হয়। সবকিছু আমি বললাম। তুমি বললেন কিছু 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 হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, এতটুকু ভয় না পেতে শুনে বললেন। তারপর আমি যে ঘুমাই, সেদিন রাতে আমি কোনো স্বপ্ন দেখি নাই। মানে আমি সবকিছু নর্মাল ছিল, আমি ঘুমাতেও পারছি। সকালে আমি যখন উঠলাম তো ব্রেকফাস্টের জন্য রেডি হই, তখন উনি আমার মানে অনেক দৌড়ে আমার কাছে এসে বলেন যে রাত্রে কোনো কিছু হয়েছে। আমি বললাম না, সবকিছু ঠিক ছিল। উনি বললেন যে তো তোমার সাথে কিছু হয় না, কিন্তু আমার সাথে হয়েছে। আমি বললাম তাই নাকি, কি হয়েছে? তারপর উনি বললেন যে উনি রাত্রে আমাকে ফুল দেওয়ার পর এশার নামাজ পড়তে এক মসজিদে গিয়েছিলেন। ওখান থেকে মসজিদ নামাজ পড়ে উনি ঘরে গিয়ে ঘুমানোর পর উনি স্বপ্নে দেখেন সেই মসজিদের মধ্যে মানে কি যেন ঝিলমিল মতো কি যেন করতেছে। তিনি দেখেন যে মসজিদের সামনে উনি দাঁড়াই আছেন, মসজিদটা মানে ঝিলমিল করতেছে, অনেক ভয়ঙ্কর দেখতেছিল। তারপর আমি বললাম এটা আমার সাথে হয়েছে, মানে আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার সাথে হয়েছে। আমি মানে হলওয়েতে হাঁটার সময় আমি যার দিকে তাকাতাম দেখতাম ঝিলমিল, ফেসের মধ্যে ঝিলমিল করতেছে। আমার অনেক ভয় করতেছিল। আমি সেটা ওনাকে বলি যে এটা আমার সাথে হয়েছে। তারপর সেই দিন রাত্রে আমি ঘুমাতে যাই, উনি আমাকে ফু দেন। আমি জানি না কেন, বা উনি আমাকে কোনো ফু তো কিছু দেন নাই। সে ওনার স্বপ্নের কথা বলার পর উনি ঘরে চলে যান। তারপর আমি ওই দিন রাতে আমি ঘুমের মধ্যে হঠাৎ আমি উঠে পড়ি, ঘুমটা ভেঙে যায়। তারপর উঠার পর আমি দেখি যে দুজন লোক, একজন মানে একটি হোয়াইট চাদর পরানো, পুরো শরীরটা ঢাকা, আর একজন ব্ল্যাক চাদরের, মানে দুজন, শুধু চাদরের কালার গুলো ডিফারেন্ট ছিল, হোয়াইট এন্ড ব্ল্যাক ছিল। একজন আমার বিছানায় উপরে দাঁড়িয়ে আছেন, আর আরেকজন মানে ফ্লোরের মধ্যে। আর মানে এরকম দেখলাম। সেটা দেখার পর আমি উঠে বসি, আমি চিৎকার করে আমি আমার নানু ভাই আমার আঙ্কেলের জন্য ওয়েট করি, ওনারা আসার জন্য। আমার শরীরটা কাঁপছিল, পুরো শরীরটা ঘেমে, অনেক অনেক সিরিয়াস অবস্থা ছিল। তারপর আমি আমার নানু আমার আঙ্কেলকে আমি অনেকবার চিৎকার করে ডাকি। পুরো ঘরটা অনেক কোয়াইট ছিল। আমি এমন ফিল করেছিলাম যে পুরো ঘরের মধ্যে আমি মানে কোনো লোক ছিল না, মানে একদম আমি একা ছিলাম। তারপর আমি ডাকার পর ওই দুই লোকটা আস্তে আস্তে করে আমার পাশে, মানে আমার ক্লোজ আসতেছিল, আর আমি তারপর সেন্সলেস হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমি যখন তাকালাম তখন দেখলাম যে অনেক লোক আমার চারিপাশে দাঁড়িয়ে আছে। ওনারা আমার দিকে তাকিয়ে আছে। আমার নানু কান্নাকাটি করতেছে, আমার আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। তারপর আমি উঠে বসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আমার নানু ভাই বললো যে তুই কালকে রাত্রে কোথায় ছিলি? আমি বললাম কেন, আমি তো ঘরে ছিলাম। সে বললো আমি সকালে উঠে তোকে ঘরে আমার খুঁজে পাই না, আমি বারান্দায় এসে দেখি তুই বারান্দায় পড়ে আসিস, তোর মাথা দিয়ে রক্ত বের হতেছে, কি হয়েছিল, কোনো শরীর খারাপ করছিল না? সে যে রক্ত কথা বললেন তখন আমার মাথায় হাত দিয়ে আমি কোনো রক্ত, মানে আমার হাতটা ভিজে যায় রক্তে, কিন্তু আমি যে ব্যথা কি কোনো কিছু আমি ফিল করি নাই। আমার এমন ফিল করতেছে যে আমার কিছু হয় নাই, কিন্তু আমার মাথাটা মানে রক্তে ভরে গেছে। তারপর আমার ওই নানা ভাইটা আমার আসে, উনি বলেন যে তুই কাজ কর, তুই তোর বাড়ি চলে যা। আমি তখন আমার নানার বাড়ি ছিলাম। উনি বলেন তুই তোর বাড়ি চলে যা, এখানে মানে টাকাটা ঠিক হচ্ছে না, এখানে আর থাকিস না, তুই বাড়ি চলে যা। তারপর আমার নানু জিজ্ঞেস করলো কেন বাড়ি চলে যাবে, কেন, কি হয়েছে? উনি বলেন নাই, উনি বললেন আমি পরে বলবো, আমাকে বলেন বাড়ি চলে যা।
তখন আমি বাড়ি চলে যাই, তারপর আর এরকম কিছু হয় নাই। আর তো এখন মানে আমি আমেরিকায় আছি, এখন এরকম কিছু হয় না, আশা করি না। আচ্ছা, আশা করি আমি যে এরকম কিছু হোক না, অনেক ভয়ঙ্কর। বাট এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সাথে শেয়ার করবেন প্লিজ। প্রিয় লিসেনার, স্বাগতম বুতাফাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 সেখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে।